তাহলে আজকের সবক হলো সবক নাম্বার 3, যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর কাকে বলে? যে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে মিলে থাকবে, একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে জুড়ে থাকবে, তাকে বলে যুক্ত অক্ষর। যখন একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে জুড়বে তো আকৃতিটা চেঞ্জ হবে নাকি কত রকম হবে বা কি রকম ভাবে আসবে সেই রকম করা। তো সর্বপ্রথম এখানে যে আমি গোলটা করলাম, এইটা হলো আলিফ। এটা আলিফ সিঙ্গেল আছে, একাই আছে, এই অক্ষরটা কিন্তু কারোর সাথে জুড়ে নেই। আর এই আলিফটাকে পড়ার নিয়ম আপনারা পড়েছেন যে আলিফের নিচে চিহ্ন চিহ্ন ছিল, মানে আলিফটাকে পড়ার সময় কোনো রকম ভাবে টান দেওয়া যাবে না, এটাকে শুধুমাত্র বলতে হবে আলিফ। এই আলিফটা আমার সাথে সাথে সবাই বলবেন যে আলিফ। মিউট করে বলবেন, কেউ আনমিউট করবেন না, বলেন আলিফ। 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 মিউট করে বলবেন, আনমিউট করবেন না, মিউট অবস্থায় ক্লাস অবস্থায় বলবেন যে আলিফ। জি। তারপরে তারপরে অক্ষর স্বর। আপনারা সবাই পড়ে এসেছেন যে আলিফের পরে একটা বা ছিল, আর বার নোকটা কিন্তু একটা ছিল, সেটা নিচে। সর্বপ্রথম অক্ষরের পেহচানটা করতে গেলে আপনাদের খেয়াল করতে হবে যে অক্ষরের নোক্তার পেহচানটা, যে কোন অক্ষরের নিচে কটা নোক্তা থাকলে কোন অক্ষর হয় আর কোন অক্ষরের উপরে থাকলে কটা নোক্তা হয়। তো বা আপনারা সর্বদা পড়েছিলেন যে বা হবে নিচে একটা নোক্তা সর্বহালত থাকলে সেটা সবসময় বা হয়। নিচে একটা নোক্তা থাকলে সর্বহালত সবসময় বা হয়। যখন সেই বা জায়গায় একটা নোক্তা অ্যাড করে দেওয়া হয় তখন সেটা কিন্তু আবার ইয়া হয়ে যাবে, কারণ ইয়ার নোক্তা আপনারা পড়েছিলেন দুটো। দেখেন এখানে একটা নোক্তা আছে, এখানে যদি আরো একটা নোক্তা অ্যাড করে দেওয়া যায় তাহলে এটা কিন্তু হয়ে যাবে ইয়া। কারণ আপনারা পড়েছেন যে বার নিচে এক নোক্তা ছিল, উপরে দুটো নোক্তা থাকলে সেটা তা হয়ে যাবে। যেমন যদি এই নোক্তাটা কেটে দেওয়া হয় আর এবার নিচের এই বার নিচের নোক্তাটাও কেটে দেওয়া হয়, আর একটা নোক্তা যদি উপরে দিয়ে দেওয়া হয়, যদি এই নোক্তাটা এই নিচের নোক্তাটা কেটে আর এই নোক্তাটি উপরে দিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে নুন। আর যদি এই নোক্তাটা বার নোক্তাটা নিচে কেটে উপরে দুটো নোক্তা করে দেওয়া হয় তাহলে এখানে মানে এখানে যদি দুটো নোক্তা হয় তাহলে হবে তা। জি। যদি এখানে তিনটে নোক্তা করে দেওয়া হয় তাহলে হবে সা। তাহলে সর্বপ্রথম অক্ষরের মানে নোক্তার পেহচান দিয়ে আপনাকে অক্ষরগুলো পেহচান করতে হবে। হ্যাঁ, তাহলে বুঝলাম যে বার নোক্তা যখন হবে সবসময় নিচে যদি একটা নোক্তা থাকে সর্বহালত আমরা বুঝে নেবো বা। যখন ওই নোক্তাটি নিচে নোক্তা কেটে ওইরকম আকৃতিতে সেম আকৃতিতে আপনারা দেখেছেন বা, তা, সা একই রকম দেখতে, শুধু পার্থক্য ছিল নোক্তাতে। তো নিচে একটি নোক্তা কেটে দিলে উপরে যদি দুটো নোক্তা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে তা, উপরে তিনটে নোক্তা দিলে হয়ে যাবে সা। মানে বা, তা, সার আকৃতি একই রকম, মানে অক্ষরটা দেখতে একই রকম, শুধু পার্থক্য নোক্তাতে। তাহলে সর্বপ্রথম অক্ষর চেনার জন্য আপনাকে নোক্তাটা পেহচান করা জরুরি। তাহলে নিচে একটি নোক্তা দিলে হয়ে গেল বা, উপরে দুটি নোক্তা দিলে হয়ে গেল তা, উপরে আরো একটি নোক্তা দিলে বা তিনটে নোক্তা দিলে হয়ে যাবে সা। যদি উপরে তিনটে নোক্তা সব কেটে দেওয়া হয় এবং নিচে একটা নোক্তাও কেটে দেওয়া হয় আর উপরে একটা নোক্তা দিয়ে দেওয়া হয়, মানে একটা, তাহলে এটা হয়ে যাবে নুন। আপনারা সবাই পড়েছেন যে নুনের পেটে এক নোক্তা হয়, উপরে পেট মানে কি এই মাঝখান নেই। নিচে নোক্তা শুধুমাত্র একটা অক্ষরে হয়, সেটা হলো বা। এই একটা নোক্তা সেটা পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত নিচে একটা নোক্তা হয়, সেটা হলো বা। আর জিমের একটা নিচে নোক্তা হয়, তার আকৃতি অন্যরকম। তাহলে এটা আমরা বুঝলাম এই অক্ষরের সাথে পাঁচটা অক্ষরের মিল আছে, যেটা হলো বা, নিচে একটি নোক্তা থাকলে বা, উপরে দুটো নোক্তা থাকলে হয়ে যায় তা, উপরে আরো একটি নোক্তা দিলে অ্যাড করে দিলে হয়ে যাবে সা। এবং এই তিনটি নোক্তা নোক্তা কেটে যদি উপরে শুধুমাত্র একটা নোক্তা থাকে, এই পেটে একটা নোক্তা থাকে, এখানে একটা নোক্তা, এটা ধরে নাও একটা, নিচে নোক্তাটা নেই, তখন হয়ে যাবে নুন। এইবারে দেখেন, তাহলে আমরা সর্বপ্রথম নোক্তার জন্য নোক্তার পেহচানে আমরা অক্ষরটা বুঝতে পারলাম যেটা বা কি তা কি সা। অক্ষরের পেহচানটা আপনারা খুব ভালোভাবে করে নিচ্ছেন, যদি কখনো সম্ভব হয় আপনারা নোটটাও করে নেবেন, আপনারা নিজের কাছে লিখে নেবেন যে নিচে একটা নোক্তা থাকলে বা, উপরে দুটো নোক্তা হলে তা,
উপরে তিনটে নোক্তা হলে সা, পেটে উপরে একটা নোক্তা হলে নুন। এইবারে যুক্ত অক্ষরের কাজ এইবারে আসবে। এই পর্যন্ত এই পর্যন্ত ছিল কিন্তু বা, আর এখানে সর্বপ্রথম এখানে লম্বা ডাঁড়িটা এটা হলো আলিফ। এইবারে দেখেন বাটাকে আলিফের সাথে জুড়ে দিয়েছি কিভাবে, যে এইরকম ভাবে এই পর্যন্ত বা এসছে, এই পর্যন্ত কিন্তু বা এসছে, এইখান থেকে এবার আলিফকে অ্যাড করছি। এখানে একটা নোক্তা দিল বা হয়ে গেল, এখানে আলিফকে অ্যাড করে দিয়েছি। তাহলে এটাকে আমরা পড়বো বা আলিফ। জি, আমার সাথে সবাই বলবেন বা আলিফ। জি, তাহলে আমি আপনাদের এইটুকু বোঝাতে পারলাম যে একটা নিচে একটি নোক্তা আছে, মানে এই পরিপূর্ণ এইটুকু হলো বা, আর এর সাথে আলিফটা অ্যাড হয়েছে, মানে এটাকে দুটো অক্ষর হয়ে গেছে, বার সাথে আলিফটা জুড়ে গেছে, তাহলে হলো বা আলিফ। জি, বা থেকে টান কেন দিচ্ছি, সর্বপ্রথম আমরা যখন পড়েছিলাম আপনারা বার নিচে এক বলে লেখা ছিল, মানে হলো এই বারটি যখন পড়বেন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। তাহলে বাটাকে এক আলিফ পরিমাণ টান দিচ্ছে, আর আলিফকে টান দেওয়া যাবে না, তাহলে পড়বো বা আলিফ। জি, তাহলে আশা করি আপনাদের এইটুকু বুঝতে পেরেছি। যখন এই বার নিচে নোক্তা কেটে এখানে দুটো নোক্তা দিয়ে দেওয়া হবে, তখন হবে তা আলিফ। জি, যখন এখানে তিনটে নোক্তা দিয়ে দেওয়া হবে, ধরেন নিচে একটি নোক্তা নেই, তো তিনটে একটা নোক্তা দিয়ে হবে, তখন তাহলে তখন কি হবে? জি, আশরাফ ঢালি ভাই, আপনি আনমিউট করে বলেন। জি, আনমিউট করেন, আপনার মিউট হয়ে আছে, আনমিউট করেন। জি, যখন তিনটে নোক্তা হবে আর আলিফ থাকবে তখন বলেন। জি, কি হবে? আলিফ। আলিফ। বাস, মাশাআল্লাহ। তাহলে আশা করি আপনাদেরকে আমি, জি জি জি, যখন তিনটে নোক্তা থাকবে তখন সা আলিফ হবে। তাহলে ঠিক আছে, আশা করি আপনাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি। এইবারে তারপরে চলে আসুন, এই যুক্ত অক্ষরের কাজটি আপনারা এখানে দেখতে পেলেন যে একটা অক্ষর যখন আরেকটা অক্ষরের সাথে জুড়বে তখন সেটাকে বলা হয় যুক্ত অক্ষর, দুটো অক্ষর অ্যাড হয়ে থাকবে। 3 নম্বর অক্ষরটি হলো এই যে অক্ষরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কাফ আলিফ। এবারে কাফ আলিফটা আপনারা কি করে বুঝবেন যে এটা কাফ? আপনারা কিন্তু কাফ পড়ে এসেছিলেন যে এইরকম দাঁড়িয়ে এসে এইরকম দিয়ে পেটে একটা এসের মতো ছিল, এরকম কাপ আপনারা পড়ে এসেছিলেন। এই লম্বা দাঁড়িয়ে এসে পেটে দিয়ে পেটে একটা ছোট এসের মতো করে দিলে এটাকে আপনারা কাপ পড়ে এসেছিলেন। তো এইবারে এখন আমি এখানে কাফ আলিফ বলছি, তো আপনারা কিভাবে বুঝবেন যে এটা কাফ, সেইটুকু আপনাদের বুঝিয়ে দেবো। যে কাফ যখন অন্য অক্ষরের সাথে জুড়বে তখন কাফের আকৃতিটা একটু আলাদা রকম হবে। যখন একা থাকবে তখন সবসময় বেশিরভাগ সময় এরকম আকৃতিটা আসবে, আর যখন এই কাপটি অন্য অক্ষরের সাথে জুড়বে তখন এই আকৃতিটা একটু চেঞ্জ হবে। যেমন এই পেটে যেটা আছে, এই এসটা কেটে দেওয়া হলো, এবং সামনে এই বেকারে দিয়ে দেওয়া হলো। এই ডাইটা দেওয়ার জন্য, এটা শুধুমাত্র যদি পেটে কাপ না থাকে, আর এই ডাইটা দেওয়ার জন্য এটাকে আমরা কাপ বলে থাকবো। যেমন দেখেন, এই যে এই লম্বা ডাইটা, এটা হলো আলিফ, আলিফকে বাদ দিচ্ছি, কাফটাকে শুধুমাত্র এইখান থেকে কাফ, এইটুকু, মানে এরকম দাঁড়িয়ে এসে এরকম গোল করে এরকম ছেড়ে এই পর্যন্ত কাপ, এই যে বেকার ডাইটা এসছে এই পর্যন্ত কাপ, এইখান থেকে আলিফটা অ্যাড করেছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কাপ হলো এখানে, এটা হলো আলিফ। তাহলে এটা হলো কাপ আলিফ। আলিফের পেছনটা আশা করি আপনারা সবাই, আলিফ। জি, আলিফের পেছনটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। কাফের পেছনটা যেটা বললাম, এই কাফটি হলো যখন এই যে সামনে বেকার রাইটে আসবে, এই বেকার রাইটে এসে এই পর্যন্ত কাফ, এই সাইড থেকে যখন দাঁড়িটা এসে জুড়বে এর সাথে তখন এটা হবে কাফ, আর যখন আলিফের সাথে লম্বা দাঁড়িয়ে আছে আলিফের সাথে অ্যাড হয়ে গেছে তখন এটা আমরা বলবো কাফ আলিফ। জি, আমার সাথে সবাই বলবেন কাফ আলিফ। আলিফ। মাশাআল্লাহ। আলিফ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হলো বা আলিফ, এটা হলো কাফ আলিফ।
এরপরে 3 নম্বর অক্ষর। 3 নম্বর যে অক্ষরটা দেখছেন আপনারা, এই অক্ষরটা কি? এই অক্ষরটি প্যাটার্নটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অক্ষর পড়েছেন, এইরকম একটা অক্ষর ছিল, আর এইরকম এর পেটে একটা নোক্তা দেওয়া ছিল। এই অক্ষরটি আপনারা পড়ে এসেছিলেন জি। জি, মাশাআল্লাহ। অনেকে লেখার সঙ্গে সঙ্গে আপনারা অনেকের মুখ থেকে বলে দিয়েছেন যে জি। হ্যাঁ, আপনাদের দেখতে পাচ্ছি যে আমি অক্ষরটা লিখেছি, আপনারা বলে দিয়েছেন যে এটা জি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এটা হলো, আপনারা সবাই পড়েছেন, এটা হলো জিম। তো এই অক্ষরের সাথে, এই জিমের সাথে যখন অন্য অক্ষর অ্যাড হবে, তো কেমন ভাবে অ্যাড হবে? ধরেন এই যে, এই যে মাথা পর্যন্ত সর্বপ্রথম যে ব্যাগটা এসছে, এই যে ব্যাগটা এই পর্যন্ত, এই পর্যন্ত মাথাটা যখন জিমটা যখন আসবে, অন্য অক্ষরের সাথে জুড়বে, তখন শুধুমাত্র এই পর্যন্ত আসবে। এই মাথাটা এরকম বেঁকে এসে চলে আসবে। এবার এর সাথে এই পর্যন্ত, এই পর্যন্ত চলে এসেছে। এবার এর নিচে একটি নোক্তা দিয়ে দেওয়া হচ্ছে, মানে জিম। আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট দুটো অক্ষরের নিচে একটা নোক্তা থাকে। দুটো অক্ষরের নিচে মোট একটা নোক্তা থাকে। একটা বা পড়েছেন, আর একটা হচ্ছে সেটা হলো জিম। বা আর জিমের মধ্যে পার্থক্য, এই জিমের যে মাথাটাই ব্যাগ আছে, বার কিন্তু এই মাথাটা নেই। বাটা একটু ডাইরেক্ট এরকম, বাটার এরকম সোজা, আর জিমের মাথাটা এরকম বেকার। জিমের মাথা এরকম যখন বেঁকে আসবে, তখন নিচে একটি নোক্তা দিলে জিম হয়ে যাবে। আর এই যে আকৃতিরা, পুরানো আকৃতিটা আপনাদের দেখালাম, যে জিমের পেটে নোক্তাটা একটা নোক্তা থাকলে এরকমই, এটা হলো জিম। যখন এই নোক্তাটা কেটে উপরে একটা নোক্তা দেওয়া হবে, সেটাও আপনারা পড়েছেন, এটা হলো তখন হয়ে যাবে হ। জিম হ হা, জিম হ হা। এই 3টে অক্ষর আকৃতি কিন্তু একই রকম, পার্থক্য শুধু নোক্তা দেখি। তো পেটে একটি নোক্তা দিলে হয়ে যাচ্ছে জিম, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে খ। এবারে যদি উপরে নোক্তাটা কেটে দেওয়া হয়, এবার পেটের নোক্তাটা কেটে দেওয়া হয়, শুধুমাত্র এই আকৃতির খালি থাকে, কোনো রকম নোক্তা না থাকে, তখন হয়ে যাবে হা। জি। তাহলে জিম হা খ, জিম হা খ 3টে অক্ষরের আকৃতি কিন্তু একই রকম। আকৃতি মানে দেখতে একই রকম, পার্থক্য হলো নোক্তাতে গিয়ে। পেটে একটি নোক্তা যখন থাকবে তখন হয়ে যায় জিম, উপরে একটি নোক্তা যখন যখন থাকবে তখন হবে খ, যখন দুটো খালি থাকবে তখন হবে হ্যাঁ। আপনারা এটা পড়েছেন। এইবারে জিমের আকৃতিটা আপনাদের দেখাচ্ছি। এই যে মাথা থেকে বেঁকে এসে এই পর্যন্ত হলো জিম, তাহলে জিমের সাথে এই যে লম্বা আলিফটা অ্যাড করলাম, তাহলে এটা হয়ে গেল জিম আলিফ। জি। তাহলে জিম আলিফ বুঝতে পারলাম। যদি এই নোক্তাটা কেটে দিই, তাহলে জিম আর এই নোক্তাটা কাটা। যদি জিম আর হা, জিম হা খ 3টে অক্ষর আকৃতি একই ছিল, পার্থক্য ছিল নোক্তাতে। তো নিচে একটি নোক্তা কেটে দিয়ে যদি আমি উপরে একটি নোক্তা করে দিই, তাহলে তখন কিন্তু হয়ে যাবে খ। খ হয়ে যাবে। জি, হা তো খালি হয়। সে ঢালি ভাই বুঝতে পারছেন, হা খালি হয়, আর উপরে একটি নোক্তা দিলে তখন হয়ে যায় খ। তাহলে এই নিচে নোক্তা কেটে যদি এই একই আকৃতিতে যখন উপরে একটি নোক্তা দেওয়া হবে, তখন হয়ে যাবে, তখন হয়ে যাবে খ। তাহলে এটা হলো খ আলিফ। যদি উপরে নোক্তা কেটে দেওয়া হয় এবং নিচে নোক্তা কেটে দেওয়া হয়, শুধুমাত্র এই আকৃতিটা থাকে, এই আকৃতিটা দিয়ে আর আলিফটাকে অ্যাড করা হয়, তখন হয়ে যাবে হা আলিফ। জি। তাহলে এই সর্বপ্রথম এই আকৃতিটা আপনাদের চিনতে হবে, এই আকৃতিটা যখন এরকম এই মাথা থেকে বেকারি এই পর্যন্ত আকৃতি চলে আসবে, এই দেখেন, এই যে আমি যেটা গোল করেছি এটা লিখেছি, উপরে একটি নোক্তা দেওয়া আছে, নোক্তা দেওয়া আছে মানে এটা হলো খ। যদি এই নোক্তাটা নিচে দেওয়া হতো, যদি এই নোক্তাটি নিচে দেওয়া হতো, তাহলে হয়ে যেত জিম আলিফ, খ আলিফ। যদি এই উপরে নোক্তাটা এবং নিচের নোক্তা দুটো সব কেটে দেওয়া হয়, তাহলে হয়ে যাবে হা আলিফ। তাহলে এখানে আপনারা 3টে অক্ষর পেহচান একসাথে দেখে নিলেন। শুধুমাত্র আকৃতি একই রকম, নোক্তার যে সময় গিয়ে পার্থক্য। উপরে একটি নোক্তা আছে তো খ, এই নোক্তাটা কেটে নিচে একটি নোক্তা করে দিলে হয়ে যাবে জিম। দুটো নোক্তা কেটে একদম খালি করে দিলে এরকমই হয়ে যাবে, তখন হয়ে যাবে হা। তো সর্বপ্রথম আপনাদের অক্ষরের আকৃতিটা, আকৃতি হয়তো একই রকম অনেক অক্ষরের সাথে হবে, কিন্তু পার্থক্য নোক্তাতে গিয়ে হবে। আর অনেক অক্ষরের নোক্তা একই হবে, হয়তো ওর দুটো আছে দুটো আছে, কিন্তু তার চিহ্নটা বা দেখতে অন্যরকম হবে। দুটো অক্ষর খেয়াল করবে, আকৃতি আর নোক্তা। যদি একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে নোক্তাতে মেলে, কিন্তু আকৃতি অন্যরকম হবে। যদি আকৃতিতে মেলে, নোক্তাতে গিয়ে অন্যরকম হবে। চলে তারপরে যে এটা আপনারা পড়েছেন,
এই যে অক্ষরটি এই পর্যন্ত আপনারা পড়েছেন। এই যে ডাইটা দেখতে পাচ্ছেন এটা হলো আলিফ। আর আলিফের সাথে আপনারা যে এই মাথার মতো পড়েছেন এটা আপনারা সবাই পড়ে এসেছে, এটা হলো মিম। মিম আপনারা সবাই পড়ে এসেছে যে এরকমই এরকম দিয়ে এরকম মিম, বা মিমকে আবার অন্যরকম ভাবে দেওয়া যায় এরকম মিম, মানে মাথায় একটু পুল্লি মতন এরকম মিম। এই যে পুল্লি মতো আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এটা মিম। আর এই ডানটা থেকে লম্বা ডাঁড়িটা আছে এটা হলো আলিফ। তাহলে সিম্পল একটা ব্যাপার, এর সাথে অন্য অক্ষরের মিল নেই আর মিমের কোনো নোক্তা হয় না আপনারা জানেন। তাহলে এটা হলো মিম আলিফ। এই যখন সর্বশেষে আমি যখন অক্ষরটা বলবো তখন আপনারা সবাই সবাই আমার সাথে সাথে আপনার মুখে উচ্চারণ করবেন, যাতে আপনার অক্ষরটা আপনাদের মুখেও সহজ হয়ে যায়। হ্যাঁ, তাহলে বলবেন সবাই মিম আলিফ। মাশাআল্লাহ। তাহলে মিমকে টান দিচ্ছেন এবং আলিফকে টান দিচ্ছেন না পড়ার সময়, ধাপ আপনারা বুঝতে পারছেন। মিম আলিফ। মাশাআল্লাহ। তারপরে তারপরে যে অক্ষরটি এসে এই যে অক্ষরটি, এই অক্ষরটি আমরা কি পড়বো? তো সব দিক থেকে রানী দেখতে পাচ্ছি। আলিফকে বুঝেছি, আলিফ এতক্ষণ লম্বা রানী হলে আমরা বুঝছিলাম আলিফ। এর তো একটা এই ডান দিক থেকে হেলিয়ে দিয়েছে আর একটা বাম দিক থেকে হেলিয়ে দিয়েছি, তো কি করে বুঝবে এটা কোন অক্ষর? হ্যাঁ, এর সহজ একটা পদ্ধতি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে সর্বপ্রথম যে এই যে ডান দিক থেকে একটা রানী বেঁকে এসে এইদিকে চলে এসছে, এইটা হলো এই যখন এই বাম দিক থেকে ডান দিকে বেঁকে চলে আসবে, বাম দিক থেকে ডান দিকে বেঁকে চলে আসবে, এটার নাম হলো আলিফ। এই যে আলিফটা আপনারা দেখছেন লম্বা আলিফটা, হ্যাঁ, এটা আলিফ। এই আলিফ কিন্তু সবসময় এই বাম দিক থেকে বেঁকে ডান দিকে আসে, বাম দিক থেকে শুরু হয় ডান দিকে আসে। আমি কিন্তু শুরু এখান থেকে করেছি, দেখেন এখান থেকে শুরু করেছি আর ওর বাম দিক থেকে টেনে ডান দিকে নিয়ে এসেছি। তো সর্বহালতে যে রানী আসুক না কেন, যদি প্লেন শুধুমাত্র রানী থাকে আর এটা বাম দিক থেকে ডান দিকে চলে আসে, একদম প্লেন ভাষা কম ভাষা বুঝে নিবে এটা আলিফ। একদম সহজ পদ্ধতি। বাম দিক থেকে যখন ডান দিকে চলে আসবে আলিফ। আর আরো একটি রানী এখানে দেওয়া আছে যেটা ডান দিক থেকে বাম দিকে এখন এইখান থেকে টেনে এইরকম বেঁকে দিয়েছে, মানে এটা মানে ডান দিক থেকে শুরু করে বাম দিকে বেঁকে চলে এসেছে, শেষটা সোজা হয়ে এসে বাম দিকে বেঁকে চলে গেছে। আপনারা দেখেন এইখানে আমি আরো আরো ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে রাইট এসছে, এটা বাম দিক থেকে ডান দিকে চলে চলে আসছে, মানে এটার নাম হলো আলিফ। আর এই যে এটা বেঁকে এরকম বেঁকে চলে আসছে, এটার নাম হলো লাম। লাম আপনারা সবাই পড়ে এসেছিলেন এইরকমই। হুম। তো লামটা যখন একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে জুড়বে তখন আকৃতিটা ঠিক এইরকম ভাবে হবে। তখন যখন ডান দিক থেকে বেঁকে যখন বাম দিকে চলে আসবে, মাথাটা বেঁকানো থাকবে, তখন আপনারা ক্লিয়ার ভাবে বুঝে নেবেন একদম প্লেন ভাষায় যে লাম। যখন অক্ষরটা বাম দিক থেকে ডান দিকে চলে আসবে প্লেন ভাষায়, একদম প্লেন কোনো নকশা কিছু থাকবে না, তখন আপনারা মনে করবেন এটা হলো আলিফ। তাহলে সর্বপ্রথম এই 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 অক্ষরটি প্যাচারটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি বলে দিয়েছি যখন একটা রানী বাম দিক থেকে ডান দিকে বেঁকে চলে আসবে সেটা হবে আলিফ। তাহলে আপনারা একদম ক্লিয়ার ভাষায় এরকম যত রানী এরকম বেকার আসুন না কেন আপনারা একদম চোখ বুঝে বলে দেবেন আলিফ। বাম দিক থেকে বেঁকে যদি ডান দিকে আসে, একদম সহজ পদ্ধতি। আর যদি এর সাথে এই আলিফের সাথে ডান দিক থেকে বেঁকে একটা এরকম এর সাথে বেঁকে এরকম দিয়ে দেয় তাহলে হয়ে যাবে লাম। তাহলে আলিফ আর লামের মধ্যে পার্থক্য আপনাদের বুঝিয়ে দিলাম। আলিফ যদি হয় বাম দিক থেকে ডান দিকে বেঁকে চলে আসবে, আর লাম যদি হয় ডান দিক থেকে বেঁকে বাম দিকে চলে আসবে, এটা হলো লাম। তাহলে এখানে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন যে এইখানে যে অক্ষরটি এসছে, সর্বপ্রথম দেখেন এখানে লামটাকে এরকম বেঁকে টেনে নিয়ে আর বাম দিকে হেলিয়ে দিয়েছে, মানে সর্বপ্রথম লাম পড়ছে তারপর আলিফটাকে ওর সাথে অ্যাড করেছে। তাহলে এটা আপনারা পড়বেন লাম আলিফ। জি, তাহলে বুঝতে পারলে আলিফ আর লামের মধ্যে পার্থক্যটা। আলিফ সবসময় বাম দিক থেকে ডান দিকে হেলে আসবে, আর লামটা সবসময় ডান দিক থেকে বাম দিকে হেলে আসবে। চলেন তারপরে তারপরে যে অক্ষরটি নিচের লাইনে এসছে, এই যে অক্ষরটি আপনাদেরকে উপরে অলরেডি বুঝিয়ে দিয়েছি যে বা।
নিচে একটি নোক্তা থাকলেই বা হবে। আমি বলেছি আলিফ থেকে রিয়া পর্যন্ত মোট দুটো অক্ষরের নিচে একটা নোক্তা হয়, সেটা একটা হলো বা আর একটা হলো জিম। তো বা আর জিমের মধ্যে পার্থক্যটা আমি বুঝিয়ে দিয়েছি যে বা সবসময় এরকম মাথাটা এরকম শুরু হয়, আর জিমের মাথাটা কিন্তু এরকম বেঁকা হয়ে শুরু হয়। এর নিচে একটা নোক্তা দিলে জিম আলিফ হয়ে যাবে, আর এর এর নিচে একটা নোক্তা দিয়ে সোজা রাখলে এটা বা আলিফ হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম বার আকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন, বার মাথাটা কোনো রকম বেঁকা হয় না। এইবারে পরের লাইনে যে নোক্তাগুলো আপনারা পড়েছেন সে অক্ষরের সাথে নিচের অক্ষরের সাথে দুটো অক্ষর মিলেছে, এখন এখানে তিনটা অক্ষর। তাহলে এটা একদম পরিষ্কার আছে, আপনারা বুঝতে পারছেন নিচে একটি নোক্তা দেওয়া আছে, মানে এটা হলো বা। এইবারে সর্বপ্রথম আপনারা এখানে দেখেছেন যে কাফ আলিফ, কাফটাকে আমি বলেছিলাম যে কাফের পেহচানটা কিন্তু এরকমই, এই মাথাটা বেকার দাঁড়িয়ে এসে এরকম টেনে দিলে এটা হলো কাফ, এর সাথে ওখানে একটা দাঁড়িয়ে অ্যাড করেছিল, তাই এটা হলো ছিল আলিফ। এই যে এইবারে এইখানে দেখেন কাফের আকৃতিটা ঠিক এরকম এখানে চলে এসেছে, দেখেন এখানে এই যে বেকা এরকম ডানি চলে এসেছে, এসে এই পর্যন্ত কাপ এসছে, তারপরে এই বাটা অ্যাড করেছে, তারপরে বানিশ আবার তাও অ্যাড করেছে, তাহলে এটা হলো কাপ বা তা। আপনারা বুঝেছেন নিচে একটা নোক্তা থাকলে কিন্তু বা হয়ে যায়, তাহলে ওই বাটাকে নিচে নোক্তাটা কেটে যদি উপরে দুটো নোক্তা করে দেওয়া হয় তাহলে তা হয়ে যাবে। আপনারা সবাই বুঝেছেন, আমি বুঝিয়েছি। তাহলে এখানে কাপ, কাপের প্যাটার্নটা আপনারা বুঝে নিয়েছেন। নিচে একটি নোক্তা চলে এসেছে, এই যে বেকাটা, এই একটা বেকার নিচে একটা নোক্তা দিয়ে দিয়েছে, এর সাথে আরো একটি বেকার এরকম টেনে এরকম দিয়ে দিচ্ছে, এখানে তা দিয়ে দুটো নোক্তা দিয়ে দিয়েছে, তাহলে এটা হলো বা, এটা হলো তা। যদি এই কাপটাকে আমি বাদ দিলাম, ধরেন আমি কাপটাকে বাদ দিলাম এরকম আসলো, তাহলে এটাকে আপনার প্লেন ভাষা বুঝতে হবে, এটা হলো বা তা, হয়ে গেল। তাহলে এর সাথে এইবারে কাপটাকে অ্যাড করে, কাপটাকে এরকম একটা বেকা দিয়ে এই সেই কাপটা অ্যাড করলাম, তাহলে কাপ বা তা, কাপ বা তা। শুধুমাত্র অক্ষরের প্যাটার্ন গুলো, এবার অক্ষর না নোক্তার প্যাটার্নটা আপনারা একটু খেয়াল করে নেবেন। তাহলে কাপ বা তা, যদি এই এর নিচে বার নোক্তাটা নিচে কেটে যদি এই উপরে দুটো নোক্তা করে দেওয়া হতো তাহলে কিন্তু হয়ে যেত, এখানে বার নোক্তা ধরেন বার নোক্তাটা কাটা, এখানে নোক্তাটা কাটা, এখানে কাপ, এখানে দুটো নোক্তা আছে কাপ তা তা, এরকম করতাম আমরা। যদি এখানে তিনটে নোক্তা করে দিতাম তাহলে হয়ে যেত কাপ সা তা। বুঝতে পারছেন নোক্তার পরিবর্তন। এখানে নিচে হলে একটা নোক্তা আছে, মানে এটা এটা আমরা বুঝবো এটা হলো বা। তাহলে এটা হলো কাপ বা তা, সবাই বলবেন আমার সাথে, কাপ বা তা। জি। তারপরে এইটা, তারপরে অক্ষরটি হলো সর্বপ্রথম আপনার জেনে নিচে নিচে একটা নোক্তা আছে, মানে এই ব্যাগটা আছে নিচে একটা নোক্তা দেওয়া আছে, মানে এটা হলো বা। কারণ জিমের মাথা বেঁকা হয়, আপনারা সবাই দেখিয়েছেন, জিমের এর মাথা বেঁকা নেই। আর বলেছিলাম যে দুটো অক্ষরের নিচে মোট একটা নোক্তা হয়, সেটা হলো বা আর জিম। সর্বপ্রথম এখানে বাটাকে একদম সোজাভাবে টেনে নিয়ে এসেছে, নিচে একটা নোক্তা দিয়েছে বা, বাস ওর সাথে আরো একটি গোল করে উপরে একটি নোক্তা দিয়েছে, সেটা হলো হয়ে গেছে নুন। বা তা সা জিম নুন, এই পাঁচটা অক্ষরে আকৃতি একরকম হয়, আপনাদের বুঝিয়েছি সর্বপ্রথম এখানে। তাহলে এই নিচে একটি নোক্তা দিয়েছে বা হয়ে গেছে, এই নোক্তাটা উপরে একটি নোক্তা দিয়েছে, মানে পেটে একটা নোক্তা দিয়েছে, হয়ে গেছে নুন। আর উপরে আরো একটি অক্ষরে নোক্তা হয়, সেটা হলো খ। খ, খর আকৃতি ঠিক ওই রকম, মাথাটা আগে জিমের মতন হলে তবে কিন্তু খ হবে। এর মাথা কি কোনো ভাবে খেয়ে নেই, একদম গোল ভাবে ঘুরিয়ে দিয়েছে, মাঝখানে একটা নোক্তা দিয়েছে, তার হয়ে গেছে নুন। তাহলে এটা পড়বো বা নু, বা নুন, বলবেন আমার সাথে। তাহলে আপনারা আশা করি এটাই বুঝতে পেরেছি। এরপরে যেটা এসছে সেটা হলো বাটাকে আপনারা সবাই বুঝতে পেরেছি, নিচে একটা নুক্তা আছে, মানে অলরেডি বা। আমি গোল করার আগে আপনাদের অনেকে মুখ থেকে বলে দিচ্ছি যেটা বা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে বার পরে যে যে একটা অক্ষর আরো একটা এরকম এর মতো দিয়েছে, একটা আরো একটা অক্ষর অ্যাড করেছে, সেটা সে অক্ষরটা কি আমরা পড়েছিলাম যে এরকম একটা অক্ষর থাকলে সেটাকে আমরা পড়েছিলাম দাল। এই দালটা যখন অন্য একটা অক্ষরের সাথে জুড়বে তখন কিন্তু এরকম ইউর মতো হয়ে যাবে। ধরেন এখান থেকে বাটা এখান থেকে এসছে, আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, এখানে এই পর্যন্ত বা এসছে, এই বার সাথে দালটা জুড়তে গেলে আপনাকে এইরকম ভাবে জুড়ে দিয়েছেন, এই দালটাকে একটু ইউর মতো করে দিয়েছে, যে নিচে একটি নোক্তা করে দিয়েছে, হয়ে গেছে বা। যদি এই নোক্তাটা নিচের নোক্তাটা কেটে উপরে একটা তা দুটো নোক্তা করে দিত তাহলে হয়ে যেত
তা, দাল। দালের আকৃতিটা দালের কোনো নোক্তা হয় না, দালটা এই ইউর মতো হয়। এই দালটাকে এইরকম যখন অন্য অক্ষরের সাথে জুড়বে তখন এরকম বেকা মতো ইউর মতন হবে। এখানে তিনটে নোক্তা করে দিলে তাহলে এটা হয়ে যেত সাদাল। তাহলে এই যে বার সাথে যে অক্ষরটা এরকম ইউর মতো জুড়েছে এটা হলো দাল। এই যে বেকাটা আপনারা দেখেছেন, আপনারা এখানে পড়ে এসেছিলেন যে এইটা, এই আকৃতিটা হলো দাল। এটা আপনারা তাও সবাই বুঝতে পেরেছেন যে এটা হলো বা, দাল। তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। তারপরে তারপরে যে অক্ষরটি এসছে এটা হলো, এখানে তিনটে অক্ষর আছে। সর্বপ্রথম আপনারা কিন্তু পড়েছিলেন যে সিনের আকৃতি এরকম, সিনের দুটো এরকম দাঁত মতো ছিল, তারপর এরকম গোল মতো এরকম ছিল। এটাকে আপনারা পড়ে এসেছিলেন সিন। এর উপরে তিনটে রক্তা ছিল, তিনটে রক্তা ছিল, এটা হয়ে যাবে শিন। সিন আর শিন পাশাপাশি ছিল। যদি তিনটে রক্তা কাটা হয়, তিনটে রক্তা ধরেন কাটা, এখানে রক্তা নেই, শুধুমাত্র এই দাঁতওয়ালা আছে, তো দাঁতওয়ালা এটা হলো সিন। এটাকে বলা হয় সিন, আপনারা সবাই জানেন। এই সিনটা যখন অন্য অক্ষরের সাথে জুড়বে তখন এই এই পর্যন্ত শুধু মানে দাঁতটা নেওয়া হবে, এই গোল এইটুকু বাদ, এটুকু বাদ দেওয়া হবে, শুধুমাত্র এই দাঁতটুকু নেওয়া হবে, শুধুমাত্র দাঁতটুকু নেওয়া হবে। তাহলে এখানে এই যে দুটো দাঁত এসছে, এখানে এই ধরনের এইরকমই দুটো দাঁত এসছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হলো সিন। তারপরে এইখানে যে একটা আরো একটা রকম ব্যাগ দিয়ে আর নিচে দুটো নোক্তা দিয়ে দিয়েছে, ফার্স্ট এই দুটো নোক্তা, তাহলে নিচে দুটো নোক্তা আছে মানে এটা হবে ইয়া। একটা অক্ষরের নিচে মোট দুটো নোক্তা থাকে, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট একটা অক্ষরের নিচে দুটো নোক্তা থাকে, সেটা হলো ইয়া। সর্বশেষ ইয়া দুটো হয়, ইয়া দুটো হয়, ইয়া কোনো সময় কখনো নোক্তা দিয়ে হয়, কখনো বিনা নোক্তা হয়, গোল থাকলেও ইয়া হয়, দুটো নোক্তা দিলে ইয়া হয়। তাহলে এখানে দুটো নোক্তা দেওয়া আছে মানে আমরা বুঝে নিয়েছি এটা হলো ইয়া। আর নিচে একটা নোক্তা আছে মানে এটা হলো বা। মানে সিনের দাঁত আছে, তাহলে সিন, ইয়া, বা। জি, আমার সাথে আরেকবার বলবেন আপনারা, সিন, ইয়া, বা। সিন ইয়া বা। না স্যার। তাহলে আশা করি এইটুকু আপনারা সব বুঝতে পেরেছেন। এরপরে এই যে অক্ষরটি, সিন ইয়া বা। এই অক্ষরটি হলো নিচে একটি নোক্তা বাজিম। আছে মানে, মাশাআল্লাহ। বাজিম। নিচে একটি নোক্তা আছে মানে মাশাআল্লাহ, আমি বলার আগে আপনারা বলে দিচ্ছেন। নিচে একটি নোক্তা আছে মানে এটা হলো বা। আর জিমের আকৃতিটা আপনারা সবাই জানেন, পুরানো জিম। জিম আকৃতি এরকমই আছে অন্য প্রসিডিউরে, তাছাড়াও জিমের আকৃতি, আসল আকৃতি তো আপনাদের মনে থাকবে শুরুতে যখন পড়েছেন। তাহলে বড় আকৃতির এখানে পেটে একটা জিম নোক্তা আছে মানে এটা আপনারা সবাই জানেন জিম। তাহলে এটা প্লেন ভাবে বুঝে নেবো, বা, জিম। চলেন মাশাআল্লাহ, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি কি করেছি। এরপরে এরপরে যে অক্ষরটি এসছে এখানে, যে এটা হলো জিম, আপনারা সবাই জানেন। এরপর আমি উপরে আপনাদের বুঝিয়েছি যে জিমটা মাথা যখন অন্য অক্ষরের সাথে জুড়বে তখন জিমের আকৃতি মাথাটা কেমন হবে। এই দেখেন মাথাটা ঠিক এইরকম ভাবে বেঁকিয়ে দিয়েছে, বেঁকিয়ে দিয়ে এর সাথে আরো একটি অক্ষর অ্যাড করেছে। তাহলে নিচে একটি নোক্তা দিয়ে দিয়েছে মানে এটা আপনারা সবাই বুঝে নিয়েছেন এটা হলো জিম, কারণ জিমের মাথাটা বেঁকা হয়। বার নোক্তা কিন্তু মাথাটা যদি এই মাথাটা বেঁকানো যদি না থাকতো, শুধুমাত্র এরকম টানা থাকতো, এরকম টানা থাকতো, তাহলে এটা কিন্তু বা হয়ে যেত। কিন্তু এর মাথাটা বেঁকানো আছে মানে এটা হলো জিম। যদি এর এর মাথাটা এই বেঁকা না দিয়ে যদি এরকম টেনে নিয়ে এসে এরকম লাম দিয়ে দিত, তাহলে এটা কিন্তু এরকম নোক্তা একটা দিয়ে দিলে এটা হলো যে বা লাম হয়ে যেত। কিন্তু এর মাথাটা এরকম বেঁকিয়ে দিয়েছে, দিয়ে একটা নোক্তা দিয়ে দিয়েছে মানে এটা হলো জিম। জিম আর বার মধ্যে পার্থক্য আপনাদের বুঝিয়েছি, যে জিমের মাথা বেঁকা হবে, বার মাথা বেঁকা হবে না। তাহলে এখানে মাথাটা বেঁকানো আছে, নিচে একটি নোক্তা দেওয়া আছে মানে এটা হলো জিম। আর এই যে লামের আকৃতি আপনারা সবাই দেখেছেন, বড় লাম, লামের আকৃতি ঠিক এইরকম, তাহলে এটা হলো জিম, লাম। জি, তারপরে এই যে অক্ষরটি সর্বপ্রথমে যে এই যে লামের মতো দিয়েছে দেখেন, এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু লাম, তারপরে আবার এই জিমের আকৃতিটা নিয়ে নিয়েছে দেখেন, এই জিমের আকৃতিটা এখানে বসিয়ে দিয়েছে লামের পরে, এই পর্যন্ত জিম। তারপরে এই যে আপনারা ফা পড়ে এসেছিলেন, ফার আকৃতি ঠিক এরকম ছিল, উপরে একটা নোক্তা ছিল। তাহলে এখানে আপনারা বুঝছেন যে এই 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 অক্ষরটি হলো
সর্বপ্রথম লাম জিম ফা, জি। এই ফার এখানে যদি আরো একটি নোক্তা অ্যাড করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে কিন্তু কফ। কফে দুটো নোক্তা হবে, আর এই কফের মাথাটা এরকম পুল্লি হয়। কফ বা ফা এরকম মাথাটা একটু পুল্লি মতন হয়, এরকম পুল্লি। দেখুন এরকম মাথা পুল্লি হয়ে উপরে একটি নোক্তা দিলে ফা হয়ে যাবে, আর উপরে দুটো নোক্তা দিলে কফ হয়ে যাবে। আপনারা সবাই পড়ে এসেছেন আগে যে ফা আর কফ, একটা নোক্তা থাকলে মাথা পুল্লি থাকবে, এবং উপরে একটা নোক্তা থাকলে ফা হয়, দুটো নোক্তা থাকলে কফ হবে। কিন্তু এখানে একটা নোক্তা আছে, মানে আপনারা সবাই বুঝতে পারছেন এটা হলো ফা। তো লাম জিম ফা, এটা বুঝতে পারলাম। তারপরে এই যেটা এসছে, এটা হলো জিমের আকৃতি, বুঝতে পারছেন, আর জিমের মতো আকৃতি হয়ে উপরে একটি নোক্তা দিয়ে দিয়েছে, তাহলে এটা হলো খ। তাহলে এটা হলো জিম খ। যদি এই নোক্তাটা কেটে দেওয়া হয়, এরকম খালি থাকে, তাহলে হবে জিম হা। আমি তো উপরে বুঝিয়েছি, জি হা খ তিনটে একই একই রকম আকৃতি হয়। আচ্ছা, আরো একটি, আজকে ক্লাস শেষ হয়ে গেছে, তো এরপরে আমি আবার একটা লিঙ্ক দেবো, আপনার আসেন, যদি কারোর ব্যস্ত থাকে তো খুব 10 মিনিটের জন্য আসবেন, আমি নিচের দু লাইনটা আবার আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে? যদি কারোর ব্যস্ত থাকে তো 10 মিনিটের জন্য আসবেন, নিচে নিচের দু লাইনটা, বা 10 মিনিট বা 5 মিনিটের জন্য নিচের দু লাইনটা একটু বুঝিয়ে দেবো। কারণ 40 মিনিট মানে জুমের সেটিং, 40 মিনিট হয়ে যাওয়ার পরে ক্লাসটা অটোমেটিক কেটে যায়। তো কেটে যাওয়ার পরে আবার নতুন লিঙ্ক আপনাদের দেবো, আপনি ওই লিঙ্কে ক্লিক করে ক্লাস জয়েন হবে। হ্যাঁ, যেটাই বলছিলাম, তাহলে যে এই নোক্তাটা যদি কেটে দেওয়া হয় তাহলে হয়ে যাবে হা, আর এই জিমের নোক্তাটাও কেটে দিলে এটাও হয়ে যাবে হা, তাহলে এটা হবে হা, এটাও হবে হা। তখন আমরা পড়বো হা হা